গুড ইভিনিং সবাইকে। আগের দিন আমরা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করেছিলাম, পরমাণু নিয়ে। তো তো সেটারই একটু রিক্যাপ আমি আজকে করে দিচ্ছি। রিক্যাপটা হচ্ছে, প্রথমে পরমাণু কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমে দু নম্বর হচ্ছে পরমাণুর গঠন বলতে কয়েকটি ইলেকট্রন মডেল, হ্যাঁ, কয়েকটি পরমাণু মডেল, যেমন আলোচনা করেছিলাম থমসন মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড 2 নম্বরে আলোচনা করেছিলাম এটাকে, রাদারফোর্ড পরমাণু মডেল। 3 নম্বর হচ্ছে বোরের পরমাণু মডেল। এছাড়া আইসোটোপ, আইসোটোন, আইসোবার। বেশ, এইগুলো মোটামুটি কয়েকটা আলোচনা করেছিলাম, পরমাণু মডেল, থমসন মডেল, রাদারফোর্ড মডেল, বোরের পরমাণু মডেল। এবার সেখান থেকে কি কি আলোচনা হয়েছিল, যে পরমাণুর গঠন, ইলেকট্রন কাঠামো কিভাবে তৈরি, পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস সেটা কিভাবে হয় সেটাও একটু আলোচনা করেছিলাম, যেটা কোয়ান্টাম সংখ্যা দিয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ওই ক্লাসটা কিছুটা পার্ট শোনা যায়নি, যার জন্য ওইটাকে আবার আজকে শুরু করে ওইখান থেকেই শুরু করব, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাব। ঠিক আছে, তো দেখা যাক, এরপর ক্লাসে যাই। প্রথম কোয়ান্টাম থেকেই শুরু করছি আমি। কোয়ান্টামের মধ্যে কি কি বলেছিলাম, যে পরমাণুর কোয়ান্টাম সংখ্যা, ওইদিকে যাওয়া যাবে। যে কোয়ান্টাম সংখ্যা কি, কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি কি জানতে পারি। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা হলো 4টি সংখ্যার সংমিশ্রণ, যা থেকে আমরা কি করি, ইলেকট্রনের অবস্থান, শক্তি, উপঅক্ষ, দিক এবং ইলেকট্রনের ঘূর্ণন নির্ণয় করা যায়। ইলেকট্রন যে ঘূর্ণন ঘুরছে, কিভাবে ঘুরছে, বা ইলেকট্রনের কক্ষকে অবস্থান, ইলেকট্রনের উপঅক্ষ এবং দিক, এইগুলো নিয়ে আলোচনা এখানে আছে। আর এই কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কোনো পরমাণুর ইলেকট্রন সজ্জা, কিভাবে ইলেকট্রনগুলি সজ্জিত থাকে, সেটা আমরা জানতে পারবো। তো আগে আমি একটা সংক্ষেপে কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু বলেন। 4টা কোয়ান্টাম সংখ্যা কি কি আছে। আমাদের 4টে কোয়ান্টাম সংখ্যা আছে, তার মধ্যে হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই 4টি কোয়ান্টাম সংখ্যা এখানে আলোচনা করব, এবং প্রত্যেকটারই তাৎপর্য আছে। কেন কেন এই 4টা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব, এইখান থেকে আমরা কিন্তু পরমাণুর অ্যাকচুয়ালি ইলেকট্রন বিন্যাসটা পাবো। তো দেখা যাক মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি বলছে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রন কোন কক্ষপথে আছে এবং তার শক্তি কত। একটা ইলেকট্রন যে ঘুরছে কক্ষপথে, তার শক্তি কত হবে, সেটা আমরা এখান থেকে জানতে পারি। আর কি, নিউক্লিয়াস ও পরমাণুর সম্পর্কে জানা যায়। এছাড়া কক্ষপথগুলি নিয়ম মাফিক বিন্যাস, তাদের বর্ধিত শক্তি, কিভাবে ইলেকট্রন কক্ষগুলি শক্তি অনুযায়ী সজ্জিত আছে, সেটাও এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে জানা যায়। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন অক্ষর দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এন। আমি আগের দিন বলেছিলাম, যেটা তোমাদের মনে আছে কিনা নেই জানি না, তাও একবার বলি, যে একটা নিউক্লিয়াস যেখানে প্রোটন থাকে,
একটা নিউক্লিয়াস পজিটিভ চার্জ থাকে, আচ্ছা, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি কি থাকে বলেছিলাম? প্রোটন থাকে, প্রোটন যেটা হচ্ছে ধনাত্মক চার্জ, আর থাকে নিউট্রন। তো এখানে নিউট্রন প্রোটন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এই যে কক্ষপথগুলি, কি কি কক্ষপথ আছে তা এই কোয়ান্টাম সংখ্যা থেকে ধারণা করা যায়। কতগুলি কক্ষপথ আছে এখানে? এন হচ্ছে কক্ষপথ, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা কি বলি কক্ষপথের, কক্ষপথগুলিকে চিহ্নিত করে। এন ইকুয়ালস টু 1 মানে হচ্ছে প্রথম কক্ষ, এটা আগের দিন বলেছিলাম আমি। এন ইকুয়ালস টু 2 মানে কি দ্বিতীয় কক্ষ, এন এর মান 2, এন এর মান 3 হলে তৃতীয়, এন এর মান 4 হলে চতুর্থ, এন এর মান 5 হলে পঞ্চম। এরকম করে 7টা কক্ষ আছে। তো সেগুলাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন, ও, পি, কিউ, এরকম চলতে থাকবে। তো এন এর মান যদি 1 হয় তখন সেটাকে আমরা কি বলছি? কে কক্ষ বলছি। এন এর মান 1 মানে কি? কে কক্ষ। এন এর মান 2 মানে সেটা এল কক্ষ। এন এর মান 3 মানে হচ্ছে এম কক্ষ। এন এর মান 4 মানে হচ্ছে এন কক্ষ। এরকম করে আস্তে 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 বাড়তে থাকবে। তো এন এর মান দেখে, মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান দেখে আমি বুঝতে পারবো যে সেই ইলেকট্রনটা কোন কক্ষে আছে, সেটা আমরা এখান থেকে ধারণা করতে পারবো। মেনলি এখানে যেটা পাওয়া যাচ্ছে যে ইলেকট্রন কোন কক্ষপথে অবস্থান করছে তা মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে ধারণা থেকে আমরা পেতে পারি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে তার ধারণা পেতে পারি। বেশ, তাহলে এন কটা কত হতে পারে? 7, ম্যাক্সিমাম 7, 1 2 3 4 5 6 7। তার মধ্যে এন এর মান 1 হলে কে হয়, 2 হলে এল হয়, 3 হলে এম হয়, 4 হলে এন হয়, 5 হলে ও হয়। এই হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এখানে শুধুমাত্র আমরা কি পাই? কক্ষপথের ধারণা পাই, কোন কক্ষপথে ইলেকট্রন আছে সেটা সম্বন্ধে জানা যায়। এবার আসছি গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা বলি, ইংলিশে বলা হয় এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ইংলিশ টার্মটা এখানে দেওয়া নেই, আমি লিখে দিচ্ছি দেখো, কারণ এগুলো তো মেনলি ইংলিশেই আসবে। এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এটা এই এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি কি পেতে পারি, কি ধারণা পাওয়া যায়? যে আমরা কক্ষপথের যেমন ধারণা পেলাম, এই এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা পাবো কি, যে এখান থেকে যেটা ধারণা পাওয়া যাচ্ছে যে পরমাণুতে কতগুলি কক্ষ ছাড়াও আরো কিছুগুলো উপকক্ষ বর্তমান। যেমন গ্রহের উপগ্রহ থাকে, তেমনি এখানে কক্ষপথের কিছু উপকক্ষ থাকবে। ঠিক আছে, তো সেইগুলো কি কি উপকক্ষ আছে এটা বলছি আমি। তো এজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে আমরা সাধারণত এল দ্বারা প্রকাশ করি, এল অক্ষর, ছোট হাতের এল। এর এক একটা নির্দিষ্ট চিহ্ন আছে, সেগুলো জানতে হবে। এই এল কক্ষ দ্বারা প্রকাশ করা হয়। কি কি? যে গৌণ কোয়ান্টাম সংখ্যা মান এন এর মানের উপর নির্ভর করে। এন এর মান যা হবে, গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? 0 থেকে n-1, 0 টু n-1। মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান সবসময় 1 কম হবে, 0 টু n-1। মানে যদি আমার এন এর মান 4 হয়, এল এর মান হবে কত? সর্বনিম্ন 0 হবে, তারপরে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 কম হবে। হ্যাঁ, 4 বেশি হবে না, 4 n-1 মানে 1 কম হবে সবসময়। তো এবার গৌণ কোয়ান্টাম সংখ্যা কি কি হতে পারে? 0 1 2 3 4 এরকম করে আছে, আমরা জানবো 3 পর্যন্ত। 4 আমার দরকার নেই, 3 পর্যন্তই আমরা জানবো। দেখো এখানে 0 মানে এল এর মান যদি 0 হয়, এল এখানে কি দেওয়া আছে? 0। এল এর মান 0 হলে তখন সেটাকে বলা হবে এস। এল এর মান 0 মানে কি? সেটা হবে এস। এল এর মান 1 মানে সেটা হবে পি। এল এর মান 2 হলে সেটা হবে ডি। এই ডিটা, এগুলো সবই ছোট হাতের হবে, এই সবই এগুলা ছোট হাতের লিখতে হবে। হ্যাঁ, এস, পি, ডি, এফ, জি, এগুলাকে সব ছোট হাতের অক্ষরে লিখতে হবে।
তাহলে এল এর মান 0 পেলাম কোথা থেকে? তার মানে কি এন এর মান কত আছে? এল এর মান 0 হতে হলে এন এর মান অবশ্যই কি হতে পারে? এল এর মান ধরো একটা দেওয়া আছে, শুধু 0 দেওয়া আছে, তাহলে এন এর মান অবশ্যই 1 বেশি। এন এর মান থেকে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? 1 কম হয়। তো এন এর মান 1 হওয়া মানে এল এর মান হবে কত? 0। এবার ধরো এখানে তোমাকে বলি যে এন এর মান 2 আসলো, এন এর মান 2 আসলো, এন এর মান 2 এসছে। এন এর মান 2 মানে কি? এল এর মান কত হতে পারে? 0 থেকে n-1, তার মানে 0 হতে পারে, 1 হতে পারে, তার বেশি নয়। 2 এর থেকে 1 কম হবে সর্বোচ্চ, তার আগের সংখ্যাগুলো হবে। তাহলে 0 হওয়া মানে কি? তাহলে n = 2, n = 2 মানে কি? 0 হচ্ছে, 1 হচ্ছে, 0 মানে কি? তাহলে যদি দ্বিতীয় কক্ষপথ ধরি আমরা, যদি আমরা কক্ষপথ ধরি, n এর মান 2 ধরি, তাহলে সেখানে কটা উপকক্ষক পাওয়া যাবে? দুটো। কি কি? একটা 0 পাবো, একটা 1 পাবো। তার মানে কি হবে? একটা এস, একটা পি, একটা এস, একটা পি পাবো, একটা এস পাবো, একটা পি পাবো। তার n = 2। এবার ধরো তোমাকে বলা হলো n = 3। n = 3 মানে কি? এল এর মান কি আসবে? এল এর মান আসবে 0, 1 কম হবে, 1 আর 2, 0, 1, 2। তার মানে কি আসবে? এটা এস আসবে, পি আসবে, আর 2 মানে কি? ডি আসবে। তার মানে আমি লিখবো কি হবে? তাহলে n = 2 হলে সব সময় এই কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা গৌণ কোয়ান্টাম সংখ্যা ঠিক আগে বসবে, মানে এটা হয়ে যাবে 2s। এটা লিখবো কি? 2p। এক্ষেত্রে কি লিখবো? n এর মান 3, মানে এখানে লিখবো 3s, এখানে লিখবো 3p, এখানে লিখবো 3d। 3s, 3p, 3d। মুখ্য কোয়ান্টাম সংখ্যাটা সব সময় উপকক্ষ যেগুলো থাকবে তার সামনে বসবে। তাহলে দেখো n এর মান 3 হলে সর্বোচ্চ সেটা কি হবে? এল এর মান সর্বোচ্চ মান কত হবে? 2 হবে। n এর মান 2 হলে সর্বোচ্চ মান কত হবে? এল এর 1 হবে, 0 হবে আর 1 হবে, সব সময় একে কম থাকবে। তাহলে এবার ধরো তোমাকে বলে দেওয়া হলো যে n এর মান 4, তাহলে কটা কোয়ান্টাম সংখ্যা পাওয়া যাবে? এল এর মান 4, এল ইকুয়ালস টু n এর মান n = 4, তোমাকে দেওয়া আছে n = 4, n = 4। এবার তাহলে ধরো এল এর মান কি আসবে? এল এর মান কত আসবে? এল এর মান হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3। সর্বোচ্চ মান কত হবে? 3, তার থেকে বেশি কিন্তু হবে না। এল এর মান 0 মানে কি? এস। কোয়ান্টাম সংখ্যা কে আছে? 4, তাহলে 4 এখানে লিখে দাও। এল এর মান 1, সেটা হয়ে যাবে পি। এন এর মান 1 মানে কি আসবে? পি আসবে। কত পি? 4p। এন এর মান, এল এর মান 2 মানে কি? এটা আসবে ডি। কত? 4d। এল এর মান 3 মানে কত? এফ। কোয়ান্টাম সংখ্যাটা ঠিক তার সামনে আসবে। এইটা হচ্ছে তার লজিক। এন এর মান যা হবে, এল এর মান কি হবে? তার থেকে 1 কম হবে, তার থেকে 1 কম হয়ে যতগুলি সংখ্যা থাকবে 0 পর্যন্ত ততগুলি সংখ্যা হবে। এই হচ্ছে তোমার গৌণ কোয়ান্টাম সংখ্যা। ইয়ে কি করছে? তাহলে এল কি কি ধারণা দিল? উপকক্ষ সম্বন্ধে ধারণা দিচ্ছে, কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দিচ্ছে। কৌণিক ভরবেগ কি ধারণা দিচ্ছে? কৌণিক ভরবেগ সম্বন্ধে ধারণা পাওয়া যাচ্ছে। আর উপকক্ষগুলি আকৃতি নির্দেশ করতে এই কোয়ান্টাম সংখ্যাটি থেকে আমরা উপকক্ষের আকৃতি কি হবে তা জানতে পারি। বেশ, চলে যাই এরপরের কোয়ান্টাম সংখ্যাতে। এটা বলে দেবো। আচ্ছা, এন এর মান 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত হতে পারে, মানে কক্ষ। এটা যদি পজিটিভ চার্জ হয়, প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ, এরকম 7টা কক্ষ আছে। ঠিক আছে? তো 7টা কক্ষকের ক্ষেত্রে এটা হচ্ছে
প্রথম কক্ষ কে, আমরা মাধ্যমিকের সময় পড়েছি কে এল এম এন। এখানে কি করলাম আমরা, ওই কে এল এম এন কে বাদ দিয়ে আমরা চলে নিয়ে এলাম কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যাতে কি আছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটা কি করে কক্ষপথের সংখ্যা নির্দেশ করে। এন এর মান 1 মানে কি কে কক্ষ, এন এর মান 2 মানে এল কক্ষ, এন এর মান 3 মানে এম কক্ষ, এন এর মান 4 মানে এন কক্ষ, তাই তো? এরকম 5 6 7 পর্যন্ত আছে। এবার এই এন এর মানের উপর নির্ভর করবে গৌণ কোয়ান্টাম সংখ্যা কি হবে, ঠিক আছে? এবার এন এর মান ধরো, আমি সাপোজ একটা উদাহরণ দিলাম, এন এর মান এল এর মান এন এর থেকে সবসময় 1 কম হবে। যদি 4 হয় তাহলে এল এর মান কি হবে, 3 2 1 0, তার থেকে 1 কম, 0 1 2 3 লিখেছি, 0 1 2 3। এবার 0 মানে কে, 0 মানে আমার লেখা আছে এস, 1 মানে পি, 2 মানে ডি, 3 মানে এফ, 4 মানে জি, ঠিক আছে? এবার এন এর মান 4, এল এর মান কত হতে পারে, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, তাই তো? তো 0 যদি হয়, এল এর মান 0 এর জন্য কক্ষকের নাম কি হয়, এস হয়, তাই জন্য এস বসেছে। এর এস এর আগে কি বসবে, কোয়ান্টাম সংখ্যাটি বসাতে হবে। তার মানে তুমি এখানে এন এর মান 4 পেয়ে গেছো, 4 মানে 4s, 1 মানে কি পি, তার মানে কি হয়ে গেল 4p, 2 মানে কি ডি 4d, 3 মানে কি 4f। ক্লিয়ার? এবার ধরো এন এর মান 3 দিলাম, এন এর মান 3 হলে যাই হোক, এন এর মান 3 দেওয়া হলো, এল এর মান কি হবে, এল এর মান 0 1 2, ঠিক আছে, বোঝা গেছে? 0 1 2, 0 হলে কি লিখবো, এস, 3s, গুড। 1 হলে পি হয়, 3p, 2 হলে ডি হয়, 3d। এইখানে কিন্তু এফ আসবে না, এটা তোমাকে মনে রাখতে হবে। এফ কেন আসবে না, কারণ এন এর এফ হতে হলে এন এর এল এর মান 3 হতে হবে, যেটা বাস্তবে অসম্ভব। ক্লিয়ার? এই গেল গৌণ কোয়ান্টাম সংখ্যা। এরপরে আসছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটা ইংরেজি টার্ম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেহেতু এটা মানে সব পরীক্ষার জন্য এটাকে নির্দেশ করা হয়েছে, তাই একটু ভাস্ট হচ্ছে চ্যাপ্টার গুলা। হ্যাঁ, এমনি কিন্তু রেলওয়ে টেলওয়েতে এইসব কোশ্চেন আসবে না, মেনলি ডব্লিউবিসিএস, তার মধ্যে একটা দুটা যদি পাওয়া যায়। মানে এই সিলেবাসটা পুরোটাই আমি ডব্লিউবিসিএস এর কভার করছি। এবার দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম সংখ্যা শূন্য কক্ষপথের দিক নির্দেশ করে, ঠিক আছে? কি নির্দেশ করে, দিক নির্দেশ করে। অ্যাকচুয়ালি যদি আমরা ব্যাখ্যা করি, আরো একটু ভালোভাবে বলি, তাহলে সেটা কি হবে, এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যে পারমাণবিক যে বর্ণালী আছে, ইলেকট্রন ঘুরলে তো দাগের সৃষ্টি হয়, সেগুলোকে আমরা বর্ণালী বলি। যে বর্ণালীর সৃষ্টি হয়, পারমাণবিক বর্ণালীর সূক্ষ্মতর বিভাজন দেখার জন্য আমরা কি কোয়ান্টাম সংখ্যা নিয়েছি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটা ছোট হাতের এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা শূন্য কক্ষপথের দিক নির্দেশ করে। এর মান কি হয়, এর মান হয় কি, -L 0 +L। কত হবে, -L 0 +L। এটার মানে কি দেখা যাক, এটা আসছে কোথা থেকে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা
এম দ্বারা প্রকাশ করছি, এম এর মানটা পাওয়া যায় এল এর থেকে, 12 প্লাস 1। এম এর মানটা কোথায় পাওয়া যাবে? এল থেকে। আমি এল এর মান পাচ্ছি এন এর থেকে। দেখো রিলেশনটা ভালো করে বুঝো। এন এর মান পাচ্ছি, এন এর মান থেকে এল পেলাম, এল থেকে আমি পাবো কি? এম। এবার এমটা কি? এমটা হচ্ছে, এম এর মানটা কোথা থেকে পাচ্ছি? 12 প্লাস 1, তাই তো? কি পাচ্ছি? 12 প্লাস 1। এবার ধরো আমি পেলাম কি? n ইকুয়ালস টু 1, তাই তো? সহজ হিসাবে আসি, এল এর মান 0, তাই তো? আর কোনো মান হবে না। তাহলে এল এর মান 0 হলে এম এর মান কোটা হবে? একটা হবে। তাহলে n ইকুয়ালস টু যেই 1 হবে, n ইকুয়ালস টু যেই 1 হলো, এল এর মান হয়ে গেল 0, এম এর মানও কত হয়ে গেল? 0 হয়ে গেল। ক্লিয়ার? এল এর মান, এন এর মান 1, এল এর মান 0, এম এর মানও 0। বোঝা গেছে? এবার আসছি এন এর মান 2 করি, দেখি কি হচ্ছে। এন এর মান 2, এল এর কটা মান পাওয়া যাবে? কি হলো? ক্যান্সেল, তাই তো? হাত লেগে গেছে কোথায়? তাহলে এটা কি হবে? এল এর মান, হ্যাঁ হ্যাঁ, এল এর মান কত আসবে? এল এর মান আসবে -1, -1, 0, +1, তাই তো? কটা মান পাওয়া যাবে? এন এর মান 2 হলে এল এর মান কত হবে? 0 হতে পারে, 1 হতে পারে। তাহলে সর্বোচ্চ মান কত হবে? আমি এটা আসছি না, এটা আসছি না। এন এর মান 2 তো, এল এর মান কত হবে বলো? কোথায় লেগে যাচ্ছে? এন এর মান 2, এল এর মান সবসময় 1 কম হবে। তাহলে এল এর মান যদি 1 হয়, এন এর মান 2 হলে এল এর মান 1ই ধরবো। তাহলে 1 যদি আমি বসাই এখানে, তাহলে এখানে কটা মান পাওয়া যাবে? 2 × 1 + 1, টোটাল কটা মান পাওয়া যাবে? 3টা। সেই মান কি কি হবে? সেই মান কি কি হবে? ওই যে আমি লিখেছি -l 0 + l। তাহলে এল এর মান 1 হলে এম এর কটা মান পাওয়া যাবে? 3টা মান পাওয়া যাবে। কি কি? -1, 0, +1। বুঝা গেল? এইটা হচ্ছে এইখানের লজিক। এল এর মান যা হবে, এন এর মান যা হবে, এল এর মান 1 কম হবে, 3টা মান পাওয়া যাবে। এবার এল এর মান আমি যদি 1 ধরি, তাহলে এম এর মান কত হবে? 3টা মান পাওয়া যাবে। এল এর মান 1, কটা মান পাবো? 3টে মান পাবো, কারণ সূত্র কি? 2l + 1, 2 × 1 + 1 মানে কত? 3। তাহলে এন এর মান 2 হলে -1, 0, +1। ক্লিয়ার? তাহলে এম এর কটা মান হলো? এখানে এল এর একটি মানের জন্য এম এর মান 3 হয়েছে। এইভাবে এছাড়া এখান থেকে আর কি ধারণা করা যায়? এগুলা কি? আমরা যেমন কক্ষকে উপকক্ষে ভাঙলাম, উপকক্ষ আবার কতগুলি কক্ষক নিয়ে গঠিত। এইগুলা কি করে? কক্ষক নির্দেশ করে। কি? কক্ষক, অরবিট, এটা কক্ষক মানে। এবার মুছি, এটা দিলে পরিষ্কার আরো একটু ধারণা পাওয়া যাবে। দেখো এম কি করছে? তাহলে এল থেকে আমরা কি পেলাম? উপকক্ষ। এম কি করবে? এম কি করবে? কক্ষক নির্দেশ করছে। তাহলে এবার দেখো, আমি যদি এন এর মান 2 ধরি, এল এর মান কত হতে পারে? 0 হতে পারে একটা, আর একটা এল এর মান কত হতে পারে? 1 হতে পারে। এল এর মান 0 হলে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এল এর মান 0 হলে এম এর মান কত হবে? 0। এখানে এম এর মান কত হবে? বারবার ডিস্টার্ব হচ্ছে কেন? এবার এল এর মান 1, এল এর মান 1 হলে এম এর কটা মান পাওয়া যাবে? 3টা। কেন? সূত্র হচ্ছে
12 প্লাস 1, তাহলে এম এর মানগুলা কি কি হবে? -1, 0, +1। তাহলে এই যে এম এর এক একটা মান এক একটা কক্ষক, এম এর এক একটা মান এক একটা কক্ষক, তাহলে এখানে কটা কক্ষক পেলাম? 3টে কক্ষক পেলাম। ঠিক আছে, এবার কক্ষকটা ধরি, এল এর মান যদি 0 হয় সেটা হচ্ছে এস কক্ষক বলেছিলাম, তাই তো? একটা। এল এর মান 1, ওটা হবে 3টে, তাই তো? 3 পেয়েছি। এল এর মান 2 হলে কটা কক্ষক পাওয়া যাবে? 7টা, না 5টা। 12 প্লাস 1 মানে কত? 5। 1, 2, 3, 4, 5। এল এর মান 3, কটা কক্ষক পাওয়া যাবে? 7টা হবে না? হবে না? হবে তো? 1, 2, 3, 4, 5, 6, আর একটা মাঝে টেনে দিই 7, 7টা হয়ে গেছে। তাহলে এল এর মান 0 হলে একটা কক্ষক, 1 হলে 3টে, 2 হলে 5টা, আর 3 হলে 7টা। এই এক একটা বক্সে বা এক একটা কক্ষকে কটা করে ইলেকট্রন থাকে? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। কত? 2টো। একটাতে কটা ইলেকট্রন থাকে? 2টো। এখানে 3টা মানে কি? কটা থাকবে? 6টা। 5টা মানে কটা থাকবে? 10টা। আর 7টা মানে কটা থাকবে? 14টা। তাহলে আমাকে এখানে বলো এস, এস মানে কটা কক্ষক? এস মানে কি হয় না, এল ইকুয়ালস টু 0 মানে কত হবে? এস, তাই তো? তাহলে এস এ কটা ইলেকট্রন থাকছে? 2টো। পিতে কটা? 3 2 6টা ইলেকট্রন। ডিতে কটা ইলেকট্রন? 10টা। এফ এ 14টা, তাই তো? এই যে 3টা বক্স, তাই তো? এখানে কটা হবে? 5টা বক্স। 1, 2, 3, 4, 5। আর এফটা কটা হবে? 7টা। এর উপরে চালিয়ে দিই। 1, 2, 3, 4, 5, 6, 7টা, তাই তো? প্রত্যেকটায় কটা করে ইলেকট্রন থাকে? 2টো করে। দেখো, এস এ 2টো, পিতে 6টা, ডিতে 10টা, এফ এ 14টা। এইটা মনে রাখলেই ইলেকট্রন বিন্যাস করা যাবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি? এ কি করবে? ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে ধারণা দেয়। আমরা যদি এই পরমাণুর গঠনটাকে সৌরজগতের গঠনের সাথে তুলনা করি, আমরা কি, সূর্য একটা কেন্দ্রে থাকে, পৃথিবী তার চারিদিকে ঘুরে তো নাকি? তার ফলে কি হয়? বার্ষিক গতি তৈরি হয়। আবার তেমনি পরমাণু ইলেকট্রন ঘুরছে, পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে। এবার কি হচ্ছে? পৃথিবীও তো নিজের অক্ষের চারিদিকে ঘুরে, তেমনি ইলেকট্রনের এই ঘূর্ণন, ঠিক আছে? ইলেকট্রনের ঘূর্ণন কি করবে? যে ইলেকট্রন কোন দিকে ঘুরবে সেটা কোন কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করছে? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা ছোট হাতের এস দিয়ে, বড় হাতের এস অক্ষর দিয়ে প্রকাশ করি। ছোট না, বড় হাতের এস অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি। এবার এই ঘূর্ণন 2টো ভাগে হয়। এই ঘূর্ণন কি হয়? 2টো ভাগে হয়। কিরকম? এই ঘূর্ণন কিরকম হয়? 2 ভাগে হতে পারে। একটা ক্লকওয়াইজ, একটা ঘড়ির কাঁটার দিকে হতে পারে, আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এই ঘূর্ণন কত ধরনের হলো? একটা ক্লকওয়াইজ হচ্ছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। এবার সরাসরি আমরা চলে যাব পরের এতে। পাউলির অপবর্জন নীতি, বর্জন নয়, পাউলির এখানে একটু ভুল হয়েছে। আমরা কি কি পেলাম? 4টা কোয়ান্টাম সংখ্যা পেলাম, এন, এল, এম আর এস। এই নীতিতে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরতে থাকে, সেখানে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। 3টির মান একই হলেও 4 নম্বরটা অবশ্যই আলাদা হবে। ঠিক আছে?
তিনটির মান যদিও একই হয়, ধরো এম এর মান একই হলো, কিন্তু এস এর মান কখনোই একই হবে না। কেন একই হবে না? কারণ এস ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি করছে? ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করছে। একটা কক্ষকে যদি দুটো ইলেকট্রন থাকে, তাহলে একটার ইলেকট্রন ক্লকওয়াইজ ঘূর্ণন, আর একটা ইলেকট্রনের ঘূর্ণন অ্যান্টি ক্লকওয়াইজ। সেটাকে এইভাবে প্রকাশ করা হয়, একটা সাইড তীর চিহ্ন দিয়ে। একটা ক্লকওয়াইজ ঘুরলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে কি? যে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারবে না। বুঝা গেল? আর এবার তাহলে ইলেকট্রন গুলা পূর্ণ কিভাবে হয়? আমার হিসাবে আমি কি কি পেলাম দেখো। এখানে যেটা পেয়েছি যে এস এর ক্ষেত্রে একটা কক্ষক, পির ক্ষেত্রে তিনটা, বির ক্ষেত্রে পাঁচটা, আর এফ এর ক্ষেত্রে 7টা। দেখো 1 2 3 4 5 1 2 3 4 5 2 3 4 5 6 7। ওকে, আর পির ক্ষেত্রে 3টা। ইলেকট্রন গুলা কিভাবে থাকে? ইলেকট্রন থাকে ঠিক এইভাবে, এটা 6টা ইলেকট্রন এইভাবে পূর্ণ থাকে। এখানে 10টা, আর এখানে থাকে কটা? 14টা। একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এদের ঘূর্ণন সবসময় একটা ক্লকওয়াইজ হবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তাহলে এস এ সর্বাধিক ইলেকট্রন দুটো থাকে, পিতে 6টা, ডিতে 10টা, এফ এ থাকে 14টা। এবার আসছি হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। এই সূত্র অনুযায়ী কক্ষপথের একই পক্ষে ইলেকট্রন কিভাবে থাকবে, হ্যাঁ, সেটা নির্দেশ করছে যে কোন একটি কক্ষপথে ইলেকট্রনের অবস্থান, হ্যাঁ, ইলেকট্রনগুলি সেইভাবে পূর্ণ হবে কক্ষকে যে প্রথমে একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপরে যদি অধিক হয় তারপরে একটা একটা করে আবার পূর্ণ হতে থাকবে। মানে এই সূত্রটা হচ্ছে সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলি এককভাবে স্থান দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। এটাই সূত্র, এখানে সূত্রটা লেখা নেই সেভাবে। হ্যাঁ, সমশক্তি সম্পন্ন কক্ষগুলি এইগুলা একটা শক্তি নির্দেশ করছে, ঠিক আছে? সমশক্তি কক্ষ সম্পন্ন কক্ষগুলি এককভাবে স্থান দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন কি হবে? একই হবে। দেখো, ধরো আমি ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে পেলাম পিতে লাস্টে 4টা ইলেকট্রন পূর্ণ হচ্ছে, হতেই পারে। তাহলে 4টা ইলেকট্রনের পূর্ণ কিভাবে হবে? 4টা ইলেকট্রন পূর্ণ কিভাবে হবে এটাতে যদি আমরা দেখি, পি মানে কোটা? পি মানে হচ্ছে 6টা ইলেকট্রন থাকবে সর্বোচ্চ, তার বেশি থাকবে না। তাহলে 1 2 3 4টা ইলেকট্রন সাজাবো। কি বলেছি? পর আগে ইলেকট্রন একটা করে পূর্ণ করতে হবে। হুন্ডের সূত্র কি বলছে? এরকম পূর্ণ আগে করতে হবে। 3টা হয়ে গেল, তাহলে আরেকটা থাকলো, তার মানে 4, তারপরে গিয়ে আরেকটা পূর্ণ হবে। এবার আমি কোনো সময় এইভাবে করতে পারবো না যে আমি প্রথম দুটোই 4টা ফিল আপ করে দেবো, এটা কিন্তু সূত্র নয়। তার জন্য কি করতে হবে? আগে একটা করে ইলেকট্রন পূর্ণ করতে হবে, তারপরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তবে গিয়ে সে উল্টো দিকে একটা করে পূর্ণ হতে থাকবে। বুঝেছো? আমি একসাথে 4টা একসাথে বসিয়ে দিতে পারবো না। এটা এই সূত্রটা হচ্ছে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনগুলি এককভাবে স্থান দখল করবে এবং প্রত্যেকের ঘূর্ণন একই দিকে হবে। প্রথমে আমি ক্লকওয়াইজ ফিল আপ করে নেবো, একটা একই দিকে তীর চিহ্ন থাকবে, তারপরে উপর নিচ দিকে ফিল আপ করবো। হ্যাঁ, এইটা হলো হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র। আব্বাও নীতি। আব্বাও মানে গঠন পদ্ধতি, জার্মান নীতি। এই নীতিতে বলা হয়েছে যে দেখো এখানে একটু ভুল আছে, করে নি কারেকশন। এটা হবে 1s, এটা হবে s। শক্তিগুলাকে কিভাবে সাজানো হয়েছে? যে যা কক্ষগুলি শক্তি অনুযায়ী সাজানো হয়েছে। লেস দেন দিয়ে মানে কি? শক্তি যত উপরের দিকে যাবে তত শক্তি বাড়তে থাকবে। 1s এর পরে কি আসবে? 2s। এই সিরিজটা তোমাকে মনে রাখতে হবে। 1s এর পরে 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 55 হয়ে গেছে। 5s হবে, 4d, 5p, 6s, এরকম করে সাজাতে হবে। এবার আমি যদি 4p পর্যন্ত মনে রাখি 36টা পরমাণু হয়ে যাবে, তো যতটা মনে রাখা যায়। এবার এই ইলেকট্রন বিন্যাস করব কিভাবে? এই ইলেকট্রন বিন্যাস করা যাবে তার, ধরো একটা পরমাণুর, আমি দেখি যদি ধরি একটা পরমাণু সোডিয়াম,
তাহলে আমি আগের দিন যেটা বলেছিলাম পরমাণু ক্রমাঙ্ক মনে রাখতে হবে। পরমাণু ক্রমাঙ্ক কত? 11। তাহলে 11টি প্রোটন মানে কটা ইলেকট্রন থাকবে? 11টা ইলেকট্রন থাকবে। আমি কি করব? ইলেকট্রন বিন্যাস করব। তার মানে আমাকে ইলেকট্রন, সোডিয়ামের প্রোটন সংখ্যা 11টা মানে ইলেকট্রনও কটা হবে? 11টা। এবার সাজাবো এই অনুযায়ী সাজাবো। 1s, এসে কটা ইলেকট্রন থাকে? দুটো, তাহলে সর্বোচ্চ 2। তারপরে কি আছে? 2s, সেখানেও 2, তাই তো? তারপরে কি আছে? 2p, কটা থাকে? 6টা। তাহলে আমার চলে গেল কটা? 6, 8, 10। আমার টোটাল ইলেকট্রন আছে 11টা। তার মানে আর একটা আছে, তখন যাবে কি? 3s। 3s এ একটা ইলেকট্রন আছে। ইলেকট্রন সবসময় মাথায় লিখতে হয়। তাহলে 1s 2, 2s 2, 2p6, 3s 1। ব্যাস, এই হলো আমার ইলেকট্রন বিন্যাস। এবার তোমাকে যদি দেওয়া হয়, আরেকটা পরমাণু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, বাড়িতে প্র্যাকটিস করবে সবাই। ধরো আমি দিলাম ফসফরাস, 15টা ইলেকট্রন আছে, মনে রাখতে হবে এগুলো। হ্যাঁ, ফসফরাস 15। তাহলে 1s 2, 2s 2, 2p6, 3s 2, কটা গেল? 12টা। আর থাকলো কটা? 3টে। তার মানে কি হয়ে যাবে? 3p, 3s এর পরে 3p আছে, 3p3। ব্যাস, এই হচ্ছে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। এইভাবে ইলেকট্রন বিন্যাস করা হয়। বোঝা গেছে? 1 থেকে 30 পর্যন্ত ঘরে প্র্যাকটিস করবে, সবাই করবে 1 থেকে 30 পর্যন্ত প্র্যাকটিস। হ্যাঁ, স্কয়ার আগের দিন বলেছিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রথম কক্ষের ক্ষেত্রে। 1s মানে প্রথম কক্ষে, প্রথম কক্ষে সর্বাধিক 2টো ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় কক্ষে কটা থাকবে? আবার 2s 2p আসবে। তৃতীয়তে 3s 3p 3d আসবে। এরকম করে বাড়ছে, এক একটা কক্ষ যত বাড়ছে তার সজ্জাও তত বেড়ে বেড়ে যাচ্ছে। এটাই তো কোশ্চেন। ওকে, বলবো না। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই নীতিতে বলা আছে বোরের তত্ত্বের যে ত্রুটি পাওয়া গেছে সেইখান থেকে এসছে হাইজেনবার্গ। হাইজেনবার্গ কি বলা হচ্ছে হাইজেনবার্গের নীতিতে? যে কোন ঘূর্ণায়মান ইলেকট্রনের বা কোন চার্জযুক্ত কণা যখন বৃত্তাকার পথে আবর্তন করে তার অবস্থান ও ভরবেগ, ঠিক আছে, একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। ইলেকট্রনের অবস্থান আর ভরবেগ মানে ধরো একটা কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, এই ইলেকট্রনের অবস্থান যদি নির্ণয় করতে যাই তাহলে ভরবেগের ত্রুটি দেখা দেবে, ভরবেগ নির্ণয় করতে গেলে অবস্থানের ত্রুটি দেখা যাবে। হ্যাঁ, যে একই সাথে অবস্থান, ইলেকট্রনের সঠিক অবস্থান আর ভরবেগ নির্ণয় করা যায় না। ঠিক আছে, ইলেকট্রনের অবস্থান নির্ণয় করতে গেলে ভরবেগের ত্রুটি দেখা যাবে, আর ভরবেগ নির্ণয় করতে গেলে অবস্থানের ত্রুটি। এই থেকে একটা সমীকরণ এসছে, সেই সমীকরণটা একটু জাস্ট আমি হিন্ট দিয়ে বেরিয়ে যাব। সমীকরণটা হচ্ছে ডেল এক্স গুণিত ডেল পি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই, গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। এইটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপলের সূত্র। ডেল এক্স কি? ডেল এক্স হচ্ছে, ডেল পি হচ্ছে ভরবেগ আর ডেল এক্স হচ্ছে অবস্থান, ডেল এক্স হচ্ছে অবস্থান।
তাহলে ডেল এক্স গুণিত ডেল পি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, এটুকু জানলেই হবে। তরঙ্গ ফরঙ্গ এখন বলিনি কিছু, এগুলো কিছু বলে লাভ নেই। ব্যাস, এবারে দেখো পারমাণবিক গঠন, তাদের বিবৃতির বিভিন্ন মডেল। আমি যেটা প্রথমেই রিকেপ করেছিলাম সেটাই দিয়েছি এখানে। থমসনের মডেলকে কি বলা হয়? পাম পুডিং মডেল, বা এটাকে আরো বলা হয় ওয়াটারমেলন মডেল। ওয়াটারমেলন মডেল বলা হয়, মানে তরমুজ কেটে দিলে যেরকমটা বেড়ায় লাল অংশ, তার সাথে বীজ ছড়িয়ে থাকে, ইলেকট্রন পরমাণুর মধ্যেও সেইভাবে ছড়িয়ে থাকে। আগের দিন ক্লাসে আমি বলেছিলাম এটা। রাদারফোর্ড মডেল কি? রাদারফোর্ড মডেল পারমাণবিক তত্ত্ব দিচ্ছে। বোরের মডেল শক্তির কোয়ান্টাইজেশনের ধারণা দিচ্ছে। ব্ল্যাকের কোয়ান্টাম মডেল ফোটন আর কোয়ান্টাম। সামারফিল্ড কক্ষপথের উপবৃত্তাকার পথ আর গোলাকার পথ নিয়ে ধারণা দিচ্ছে। ডি বগলি ইলেকট্রনের দ্বৈত সত্তা দিচ্ছে। হাইজেনবার্গ ইলেকট্রনের সঠিক অবস্থান ভরবেগ নির্ণয়। শ্রোডিঞ্জার কি করছে? ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি। ঠিক আছে, কে কি মডেল কি ধারণা দিচ্ছে, এইগুলো হয়তো এমসিকিউতে দিতে পারে মেনলি। এর পরের টপিকে যাচ্ছি। কি হলো? আচ্ছা, মৌল কিভাবে লেখা হবে এটা নির্ণয় করা হয়। বিজ্ঞানী বার্জেলিয়াস বলে একজন বিজ্ঞানী ছিলেন, সেইভাবে তার প্রথম মৌলের নামের সাথে সামঞ্জস্য রেখে প্রতীক লেখার পদ্ধতি নির্ণয় করেছিলেন। সেই প্রতীকগুলা কিভাবে এসছে সেটা একটু জেনে রাখা উচিত। যেমন হাইড্রোজেনের প্রথম অক্ষর এইচ, বরনের বি, কার্বনের সি, নাইট্রোজেনের এন, অক্সিজেনের ও, ফ্লোরিনের এফ, সালফারের এস। এইভাবে প্রথম অক্ষরটাকে নিয়ে ইংরেজি বর্ণমালা থেকে মৌলের প্রতীক লেখা হয়েছে। হ্যাঁ, আর তার সেটা সবসময় বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়েছে। এগুলো হচ্ছে মৌলের প্রতীক লেখার পদ্ধতি। এরপরে দুই বা ততোধিক মৌলের ইংরেজি নাম একই বর্ণ দ্বারা শুরু হলে সেক্ষেত্রে নামের প্রথম বর্ণের সাথে অন্য একটি বর্ণ করা হয়। অন্য বর্ণটি এমন হতে হবে, মানে যদি একটা অক্ষর নিলাম তার সাথে আরো একটি অক্ষর যোগ করতে হয়, সেরকমের ক্ষেত্রে কয়েকটা মৌল নিতে হবে যেগুলো উচ্চারণের সময় ওই বর্ণটি সুস্পষ্টভাবে উচ্চারিত হয়। যেমন কার্বনের সি, ঠিক আছে, ক্লোরিনের সিএল, এইচটাকে বাদ দিয়ে আমরা কি নিয়েছি? সিএল নিয়েছি। ক্যালসিয়ামের সিএ নেওয়া হয়েছে, ঠিক আছে। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো সি আর এইচটা বাদ চলে গেছে, উজ্জ্ব হয়ে গেছে। কোবাল্ট সিও, সিজিয়াম সিএস, ইটা বাদ চলে গেছে, এসটা এসছে। সিরিয়াম সিই, এক্ষেত্রেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইভাবেই প্রতীকগুলা তৈরি করা হয়েছে, ঠিক আছে। মানে প্রথম অক্ষরটা থাকবে এবং দ্বিতীয় অক্ষরটা যেটা নেওয়া হবে যেন সুস্পষ্ট উচ্চারণটা ওই মৌলের সাথে মিলে যায়। এবার হচ্ছে কোন মৌলের পরমাণুর প্রতীক তার ইংরেজি নাম থেকে না লিখে ল্যাটিন নাম থেকে লেখা হয়, কি কি সেটা তোমাকে এগুলাও হয়তো দিতে পারে। যে বলল যে পিবির ল্যাটিন নাম কি, হ্যাঁ, ইংরেজি নাম কি বা ল্যাটিন নাম কি। যেমন সোডিয়াম, প্রথমে আসছি সোডিয়াম, অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এস দিয়ে সোডিয়াম, তার উচ্চারণ ইংরেজি নাম হচ্ছে SODIUM, কিন্তু এখানে কি এসছে? এখানে এসছে দেখো ল্যাটিন নাম কোথা থেকে নেওয়া হয়েছে? ল্যাটিন থেকে নেওয়া হয়েছে। ল্যাটিন নাম কি ছিল? নেট্রিয়াম। ল্যাটিন নাম কি ছিল? নেট্রিয়াম, সেখান থেকে এনে এসছে। পটাশিয়াম, পি না দিয়ে শুরু করে আমরা কি করেছি? ক্যালিয়াম করেছি। কে কপার, কপারাম, কাপরাম থেকে এসছে সিইউ, ল্যাটিন শব্দ। আয়রন, সিলভার, SI, জায়গায় আমরা না সরি, আয়রন, আয়রনটা কোথা থেকে এসছে? আয়রনটা অ্যাকচুয়ালি ফেরাম থেকে এসছে। হ্যাঁ, এটা পুরোটাই ভুল আছে, এটা আমি কারেকশন করে দিয়ে যাবো পরে, ওটা কারেকশন করবো। আয়রনটা এসছে ফেরাম থেকে, FE। গোল্ড, গোল্ড এসছে আচ্ছা, এটা পুরোটাই ভুল আছে।
হ্যাঁ, এখানে যেটা দেওয়া আছে মার্কারি, মার্কারি হচ্ছে হাইড্রোরোজিরাম Hg। পুরোটাই উল্টাপাল্টা আছে, এটা কারেকশন করে তারপরে দেওয়া হবে এটাকে, ঠিক আছে। আর প্লাম্বাম পিবি, হ্যাঁ, হচ্ছে আর্জেন্টিনাম AU, লেড হচ্ছে লেডটা হচ্ছে ও পুরোটাই গন্ডগোল করে বসে আছে, ঠিক আছে। এটা বাদ থাকুক, আমি পরের দিন এটা কারেকশন করে আবার বলে দেবো। এই ছিল আজকের টপিক। তাও কিছু কোশ্চেন স্যার আমি আলোচনা করছি। হ্যাঁ, ওই ইলেকট্রন বিন্যাস দিয়ে কয়েকটা ইলেকট্রন বিন্যাস আমি আজ করাচ্ছি ভালো করে। আরো কয়েকটা ইলেকট্রন বিন্যাস প্লাস মাইনাস গুলো করাতে হবে। তো প্রথমে একবার ব্ল্যাঙ্ক দিকে যাই, তারপরে এখানে দেখা যাক। এবার আসছি কয়েকটা ইলেকট্রন বিন্যাস আমি আলোচনা করে তারপর ক্লাসটা ক্লোজ করব। ইলেকট্রন বিন্যাস করতে গেলে তাহলে আমি শিখলাম যে কি কি হয় করতে হয়। এবার ধরো আমি একটা মৌল দিলাম স্ক্যান্ডিয়াম SC। এর পরমাণু ক্রমাঙ্ক কত? এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 21। তার মানে ইলেকট্রন কটা আছে? 21টা আছে। এর ইলেকট্রন বিন্যাস করবে কি হবে আমি সেটা লিখে রাখি। 1s 2s 2p 3s 3p 4s 3d। 3p 3pর পরে 3d আসার কথা ছিল, কিন্তু শক্তির পার্থক্যের জন্য ফরেসটা আগে চলে এসছে। ভালো দেখাচ্ছে এটা। আচ্ছা, এবার দেখি 1s কি আছে। 1s 2s 2p 3s 3p 4s 3d। তো আমার মোট ইলেকট্রন সংখ্যা আছে কত? 21। মোট ইলেকট্রন সংখ্যা আছে কত? 21। বসাই তাহলে। 1s এ দুটো বসবে, 2s এও দুটো যাবে, 2p তে কটা যাবে? 6টা, 3s এ কটা যাবে? দুটো, 3p তে কটা যাবে? 6টা, 4s কটা যাবে? দুটো। দেখো 6 4 10 12 6 18 20 হয়ে গেছে। এইখানে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, স্যার 3d না এসে আগে 4s কেন চলে এলো? একটা প্রশ্ন হতেই পারে। এর কারণ হচ্ছে যে 4s এর শক্তিটা কম 3d থেকে, সেই জন্য 4s কে আগে লিখছি আমরা। তারপরে আমরা তুমি 3d আগে লিখতে পারো ইলেকট্রন বিন্যাস করার সময়, কিন্তু 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে। 4s to 3d 1, 4s to 3d 1। এবার ধরো আয়রন Fe। এর ক্ষেত্রে কি হবে? 26 ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s 2 2s 2 2p6 3s 2 3p6 4s 2 3d6 এরকম আসছে, স্বাভাবিক জিনিস এটাই। এবার কপার, আমি জিঙ্কে যাই। জেডেন কত? 30। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6 3d6 না 30 মানে 3d কত আসবে? 3d10 আসবে। 3d10 এটা 3d10 আসবে। দেখো 30টা হয়ে গেছে। 6 4 10 12 6 18 20 10 30। ক্লিয়ার? হ্যাঁ, তারপরে আছে 31 32 এরকম 118টা মৌল আছে টোটাল। আমার এত ডিটেলস এতগুলো জানার দরকার নেই, আমার 30 পর্যন্ত জানলেই হবে। এবার কিন্তু একটা জিনিস এখানে, হ্যাঁ হ্যাঁ, এসে দুটোর বেশি থাকতে পারে না, পিতে 6টার বেশি থাকবে না, ডিতে 10টার বেশি থাকবে না। সে 4s হোক 3s হোক আর যাই হোক, এস মানে 2, পি মানে 6, ডি মানে 10, এফ মানে 14। কম থাকতে পারে, বেশি যাবে না কোনো সময়। হুম, 3D বদলে বলতে হ্যাঁ 3D এর পরে 4p আসবে 6। আবার যদি ইলেকট্রন বেশি থাকে তখন আবার পিতে আসবে
হ্যাঁ, এরকম পরপর বাড়তে থাকবে টোটালি। এবার দেখা যাক কপার। কপার যদি হয় 29, ক্রোমিয়াম, এই দুটো জিনিস হচ্ছে ব্যতিক্রম। এটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। এই ইলেকট্রন বিন্যাস কিন্তু দুটো হচ্ছে ব্যতিক্রম। ক্রোমিয়াম কত? 24। তার কারণ অনেক কিছু আছে, আমি কারণ বলবো না, জাস্ট একটা ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম সেটা আমি বলে দিচ্ছি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5, এটা 4s1, 3d5। এক মিনিট, বারবার কেন বলছে? হ্যালো, এখানে হ্যাঁ, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। এটা দেখো 4s2 হওয়ার কথা কিন্তু হয়ে গেছে কি 1 হয়ে গেছে। তার মানে কি যে একটা ইলেকট্রন 3d4 হওয়ার কথা ছিল, একটা ইলেকট্রন কোথায় চলে গেছে? ডিতে চলে গেছে। কেন ডিতে চলে গেছে এটা যদি আমি ব্যাখ্যা করি, জাস্ট একটু সংক্ষেপে বলি। আমার ওয়ান, টু, থ্রি, ফোর, D4 হচ্ছিল। এবার একটা মৌলের স্টেবিলিটি, স্থায়িত্ব, স্টেবিলিটি নির্ভর করে মৌলটি তার ইলেকট্রন বিন্যাসের উপর। যদি এই উপকক্ষগুলি পূর্ণ অবস্থায় থাকে তাহলে মৌলটার কি হয়? সুস্থিতি লাভ করে, মানে স্থায়ী স্টেবিলিটি বাড়ে। তো সেই জন্য কি করবে? সেই কারণে 4s থেকে একটা ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে, দিয়ে হাফ ফিল অর্ধপূর্ণ হয়ে গেল। পরিপূর্ণ হতে পারে বা অর্ধপূর্ণ হতে পারে। এই কারণে এই মৌলটা কাছের একটা ডি অরবিটালকে একটা ইলেকট্রন দিয়ে দেয়, 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে কি করে স্টেবিলিটি বজায় রাখে। এই কারণে ইলেকট্রন বিন্যাসটি তার ব্যতিক্রম হয়। তেমনি কপারের ক্ষেত্রেও হয় একটা জিনিস। দুটো জিনিসের ক্ষেত্রে, দুটো মৌল ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। কপার 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5, না 4s1, 3d, 3d10, তবে কি 29টা হচ্ছে। দেখো হিসাব করে দেখা যাক। 1s2, 2s2, 4, 10, 12, 18, 19, 29। এখানে হওয়ার কথা ছিল 4s2, 3d9, কিন্তু সেখানে না হয়েছে কি করেছে? পরিপূর্ণ হওয়ার জন্য, বাইরের কক্ষটিকে ফুলফিল করার জন্য কি করে 4s এর একটা ইলেকট্রন এখানে চলে আসে। 9টা হওয়ার পরিবর্তে সে কি হয়ে যায়? এখানে 10টা হয়ে যায়। ফলে তার স্টেবিলিটিটা সে আবার বজায় রাখতে সমর্থ হয়। এই হচ্ছে দুটো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এবার আর একটা জিনিস হচ্ছে যেটা প্লাস মাইনাস যদি হয় সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কিরকম হবে? একটা পরমাণু ইলেকট্রন বর্জন করে বসে আছে, আমরা তো মেনলি ইলেকট্রন বিন্যাস করছি, তাহলে একটা পরমাণু ইলেকট্রন ছেড়ে দিল, যেমন ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কি করলো? দুটো ইলেকট্রন ছেড়ে দিল। ম্যাগনেসিয়ামের এমনি ইলেকট্রন কত? 12। দুটো ছেড়ে দিয়েছে মানে কত হবে? কি হলো? এক্সপোর্ট কেন হচ্ছে? কোথায়? এই জায়গায়। আচ্ছা যাই হোক, হতে থাক। তাহলে Mg2+ মানে কি? 10টা ইলেকট্রন, 1s2, 2s2, 2p6। তো 2+ মানে দুটো ইলেকট্রন কমে গেল।
এবার যদি ইলেকট্রন গ্রহণ করে তখন কি হবে, তখন চলে আসবে কি মাইনাস। মাইনাস হয়ে গেলে কি হবে, যেমন Cl মাইনাস, ক্লোরিনের 17 একটা গ্রহণ করেছে 18টা হয়ে যাবে, এই ঠিক হবে না? এবার ক্লোরিনের ক্ষেত্রে কত 17, কিন্তু যখনই মাইনাস হয়ে যাবে ইলেকট্রন হয়ে যাবে কটা 18টা, তখন ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6, ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস। কোনো কিছু যদি কারো কোশ্চেন থাকে বলতে পারো, এই ইলেকট্রন বিন্যাস নিয়ে কোনো যদি কোশ্চেন, পরের দিন আমি কিছু এমসিকিউ দিয়ে দেবো এই টপিকের উপর। এই টপিকটা আজকের মতো এখানে কমপ্লিট। থ্যাংক ইউ।